আচ্ছা, তাহলে আমরা এবারে একটা রিয়েল ইন্টারেস্টিং এক্সাম্পল স্টাডি করি। এই যে আমরা এত কিছু অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র পড়লাম, যে ফার্মি গ্যাস সেটা কোল্ড যদি হয় তখন কি হবে, রিলেটিভিস্টিক যদি হয় তখন কি হবে, ডিজেনারেট যদি হয় তখন কি হবে, ইত্যাদি অনেক কিছু পড়লাম। এবং সেই সব এওয়াই বিওয়াই ইত্যাদি বার করে রিলেটিভিস্টিক ফার্মি গ্যাসের প্রপার্টি এগুলো স্টাডি করলাম। তো এগুলোর রিয়েলিস্টিক অ্যাপ্লিকেশন মেনলি ইন অ্যাস্ট্রোফিজিক্স। যদি কেউ অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পরবর্তীকালে কাজ করিস তখন এগুলো প্রচুর কাজে লাগবে, প্রচন্ড পরিমাণে। সো let us look at the problem first. It's the problem of white dwarf supernova, মানে last stage of a dying star. নিউট্রন স্টার এগুলো সব লাস্ট স্টেজ, মানে সুপারনোভা মানে হচ্ছে অ্যাকচুয়ালি নক্ষত্রের যখন ফুয়েলটা শেষ হয়ে যায়। এটা সম্পর্কে বাইজারে সংক্ষেপে লেখা আছে। এটা সম্পর্কে বাইজারে সংক্ষেপে লেখা আছে যে হোয়াট হ্যাপেন্স হোয়েন আ স্টার ইজ ডাইং। ওকে, তো যখন ফুয়েলটা শেষ হয়ে যাচ্ছে তখন সেই স্টেজটাকে বলে সুপারনোভা। এবার সুপারনোভা ঘটনাটা ঘটার পর একটা স্টার কিসে পরিণত, মানে কি হয় তারপর সেই স্টারটা, তো সেই স্টারটা ডিপেন্ডিং অন ইটস মাস, দ্যাট স্টার ক্যান বিকাম আ হোয়াইট ডোয়ার্ফ, দ্যাট স্টার ক্যান বিকাম নিউট্রন স্টার, দ্যাট স্টার ক্যান বিকাম কোয়ার্ক স্টার, এছাড়াও রেড জায়ান্ট হতে পারে। আর একটা ক্রিটিক্যাল মাসের থেকে যদি বেশি মাস হয় তাহলে সেটা ব্ল্যাক হোল হতে পারে। তো এই ব্যাপারগুলোকে কিভাবে স্টাডি করা যায় ইন দ্য লাইট অফ হোয়াট উই হ্যাভ অলরেডি স্টাডিড। তাহলে প্রথমে আমরা একটা মডেল নিই, মডেল সিস্টেম। সো consider the following model of a হোয়াইট ডোয়ার্ফ। কিরকম মডেলটা? হ্যাঁ, তো মডেলটা হচ্ছে এরকম যে sphere of gas, কিসের স্ফিয়ার? হিলিয়াম। এইবার total mass of the gas is 10 to the power 30 kg. Density 10 to the power 10 kg per meter cube। আর টেম্পারেচার, সেন্ট্রাল টেম্পারেচার মানে অনেক বড় বডিটা তার সেন্টারে সেন্ট্রাল টেম্পারেচার হচ্ছে 10 to the power 7 কেলভিন। ঠিক আছে, এই টেম্পারেচারে helium atoms are all ionized. Now
এবার কি কি কোশ্চেন আমরা মানে কি কি প্রবলেম আমরা স্টাডি করব। 1 নম্বর, show that despite the large temperature, টেম্পারেচারটা তো খুব লার্জ, despite T is large, the electron gas can be considered very cold। এটা একটা খুব কি বলবো, মানে এটা একটা খুব তাৎপর্যপূর্ণ আর কি আসপেক্ট, যে এই যে আমরা কথায় কথায় বলছি কোল্ড গ্যাস, হট গ্যাস, ঠিক আছে, ডিজেনারেট গ্যাস, নন ডিজেনারেট গ্যাস, বা রিলেটিভিস্টিক গ্যাস বা নন রিলেটিভিস্টিক গ্যাস। তো কি করে বুঝবো যে কোন মডেলে কখন কোনটাকে অ্যাপ্লাই করতে হবে, বা কখন এটাকে আমি কোল্ড বলবো বা কখন বলবো না। এই যেমন এখানে দেখতে পাচ্ছি যে 10⁻7 কেলভিন, অথচ ইলেকট্রন গ্যাসটাকে ভেরি কোল্ড বলে কনসিডার করা যায়, এটা প্রুভ করতে বলেছে। তো হাউ টু প্রুভ দ্যাট, বা আদৌ কেন আমরা এটাকে ভেরি কোল্ড এরকম কনসিডার করব। যদি এটা ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন হয় তাহলে এই ব্যাপারটা জাজ করাটা খুবই সহজ। এটার কন্ডিশনটা হচ্ছে কেটি মাচ মাচ স্মলার দেন এপসাইলন এফ। এটা একবার ডিসকাস করেছিলাম এই সিস্টেমটা পড়ানোর সময়, যে যদি ফার্মি এনার্জির থেকে, কেননা হোয়াট মানে আলটিমেটলি তো এনার্জি ডিস্ট্রিবিউশনটা কেমন, এনার্জি ডিস্ট্রিবিউশনটা কেমন সেটার উপরেই তো পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে। তো 0 কেলভিনে মানে কাকে কোল্ড বলবো বা কাকে হট বলবো, কোল্ড গ্যাস অর হট গ্যাস, এই কনসেপ্টটা, দিস কনসেপ্ট ডিপেন্ডস entirely on the particle distribution। পার্টিকেলগুলো কেমন ভাবে ডিস্ট্রিবিউটেড আছে সেটার উপরেই কিন্তু পুরো কনসেপ্টটা দাঁড়িয়ে আছে। তো টি ইকুয়াল টু 0 কেলভিনে তো ব্যাপারটা জাস্ট একটা স্টেপ ফাংশন, এটা হচ্ছে এপসাইলন। এরপর যেটা ব্যাপার সেটা যত আমরা হায়ার টেম্পারেচারে যাই তত তো ব্যাপারটা এরম হতে থাকে। এখন বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা অ্যাপ্রক্সিমেটলি একটা স্টেপ ফাংশন থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটাকে কোল্ড বলা যায়। মানে এই ধরনের একটা যদি ডিস্ট্রিবিউশন থাকে তাহলে এটা হয়তো এক্স্যাক্ট স্টেপ ফাংশন নয় সেটা ঠিকই, কিন্তু এটাকে কোল্ড বলা যেতেই পারে। ওকে, তাহলে ম্যাথমেটিক্যালি দেখতে গেলে কখন কোল্ড বলা যেতে পারে, যদি অবভিয়াসলি যদি কেটিটা মানে যতটুকু টেম্পারেচার 0 কেলভিনের থেকে যতটুকু বাড়লো, তো সেই থার্মাল এনার্জিটা যদি ফার্মি এনার্জির থেকে খুব ছোট হয়, কারণ ফার্মি এনার্জির তুলনায় যদি খুব ছোট হয় তাহলে এই যে স্টেপ ফাংশনটা এটা যত সামান্য চেঞ্জ হবে এবং তখন এটাকে কোল্ড গ্যাস বলা যাবে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কেননা ফার্মি এনার্জি কিন্তু ক্যান বি অ্যাজ হাই অ্যাজ, আমরা কপারের ক্ষেত্রে ক্যালকুলেট করেছিলাম ইট ওয়াজ 80,000 কেলভিন। সো ফার্মি এনার্জি ইজ ইউজুয়ালি ভেরি হাই। সুতরাং আমাদের ডেইলি লাইফেও মানে এটা তো 10⁻7 কেলভিন ইটস টু মাচ, কিন্তু আমাদের ডেইলি লাইফের যে টেম্পারেচার নিয়ে আমরা কাজ করি সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে ইট ক্যান বি কনসিডার্ড আ কোল্ড গ্যাস। তাই এই ব্যাপারটা কিন্তু খুবই মজার, মানে 0 কেলভিনই একমাত্র কোল্ড, আদারওয়াইজ কোল্ড গ্যাস নয়, এটা কিন্তু মোটেই নয় আর কি। ঠিক আছে, 0 কেলভিনটা এক্স্যাক্টলি 0 কেলভিন, কিন্তু খুব কাছাকাছি, মানে 300 কেলভিনটাও 0 কেলভিনের কাছেই, মানে অ্যাকর্ডিং টু ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন। এমনকি এই প্রবলেমে আমরা দেখবো যে 10⁻7 কেলভিনটাও 0 কেলভিনের কাছেই। মানে যতই যাই হোক হাই টেম্পারেচার, ব্যাপারটা কিন্তু এই 10⁻7 কেলভিনের জন্য অ্যাটলিস্ট ইলেকট্রন গ্যাসটাকে কোল্ড বলে ধরাই যায়। হ্যাঁ, হয়তো 10⁻9 বা 10⁻15 কেলভিন এরকম হলে হয়তো সেটাকে আর কোল্ড বলা যাবে না।
তো মোদ্দা কথা হচ্ছে একটা গ্যাস, ফার্মি গ্যাসের ক্ষেত্রে একটা গ্যাস ততক্ষণই কোল্ড যতক্ষণ তার ডিস্ট্রিবিউশনটা প্রায় একটা স্টেপ ফাংশনের মতো দেখতে, এবং সেটা তখনই সম্ভব যদি ফার্মি এনার্জির তুলনায় আমাদের টেম্পারেচারটা অনেক কম হয়। আর ফার্মি এনার্জিটা ইটসেলফ এতটাই বড় যেটা আমাদের এই প্রবলেমে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে দেখাতে হবে যে এপসাইলন এফটা কত হচ্ছে আর কেটি কত হচ্ছে, এবং তখন আমরা দেখতে পাবো যে কেটিটা এপসাইলন এফ এর তুলনায় অনেক ছোট হচ্ছে। তাহলে ফার্মি এনার্জি যদি খুবই বড় হয় তাহলে আমার রিয়েলিস্টিক টেম্পারেচার যাই হোক না কেন ইট ক্যান বি কনসিডার্ড ভেরি কোল্ড। তাহলে এটা গেল একটা পার্ট। আচ্ছা, নেক্সট যেটা প্রুভ করতে বলেছে যে এটা কোল্ড সেটা ঠিকই, বাট এটাও খুব ইম্পর্টেন্ট, রিলেটিভিস্টিক এফেক্টস আর ইম্পর্টেন্ট। মানে সোজা কথা রিলেটিভিস্টিক কোল্ড গ্যাস। এখানেও সেই একটা ব্যাপার চলে এলো যে কোন লিমিট হলে রিলেটিভিস্টিক বলবো, কোন লিমিট হলে রিলেটিভিস্টিক বলবো না। যেমন ক্লাসিক্যাল কখন বলবো আর কোয়ান্টাম কখন বলবো সেটার ক্ষেত্রে যেমন আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আছে যে মিউচুয়াল যে গ্যাপটা দুটো পার্টিকেলের সেটা যদি দাবডবলি ওয়েভলেন্থের থেকে অনেক বড় হয় তাহলে আমি সেটাকে বলবো ক্লাসিক্যাল। ঠিক আছে, তা রিলেটিভিস্টিক এফেক্ট ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট নয় এটা কিভাবে বুঝবো? এটা বোঝার সহজ রাস্তা হলো মোমেন্টামটাকে বার করা এবং তারপর এই মোমেন্টাম থেকে এনার্জি বার করা ইউজিং কাইনেটিক এনার্জি বার করা ইউজিং নন রিলেটিভিস্টিক রেজাল্ট অর ইউজিং রিলেটিভিস্টিক রেজাল্ট। দুভাবেই বার করতে হবে। ওই টেলিভিশনের একটা অঙ্ক, ও এটা তো তোদেরকে দিইনি না, আচ্ছা একটা অঙ্ক সেটা আমি পরে তোদেরকে শেয়ার করব, সেখানেও এই ধরনেরই একটা ব্যাপার ছিল যে এখানে রিলেটিভিস্টিক ব্যাপারটা কতটা ম্যাটার করবে বা এই প্রবলেমটাকে নন রিলেটিভিস্টিক্যালি সলভ করলে এটা ভ্যালিড হবে কিনা। তো সেখানেও মানে থাম রুলটা একই, যে রিলেটিভিস্টিক এফেক্টটা আমার ধরা উচিত কিনা, মানে একটা জিনিস মনে রাখতে হবে যে রিলেটিভিস্টিক এফেক্টস আর অলওয়েজ দেয়ার। ঠিক আছে, কিন্তু এবার ক্লাসিক্যাল রেজাল্টটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, তার মানে ক্লাসিক্যাল রেজাল্ট কখনোই কিন্তু অ্যাকিউরেট নয়, অ্যাকিউরেট রেজাল্ট হচ্ছে রিলেটিভিস্টিক রেজাল্টটাই। কিন্তু রিলেটিভিস্টিক এফেক্টস ইম্পর্টেন্ট কিনা সেটা তখনই ইম্পর্টেন্ট যদি ক্লাসিক্যাল রেজাল্টটা রিলেটিভিস্টিকের থেকে অনেক আলাদা হয়। তার মানে কেননা ক্লাসিক্যালটা একটা অ্যাপ্রক্সিমেশন, তাহলে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট নিয়ে যদি দেখা যায় যে সেটা খুবই আলাদা হয়ে যাচ্ছে তার মানেই তো আমার ব্যাপারটা ভুল হচ্ছে এবং রিলেটিভিস্টিক এফেক্টগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো প্রবলেমে বা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে রিলেটিভিস্টিক এফেক্টস ইম্পর্টেন্ট কিনা এটা বোঝার একটা খুব ভালো টেস্ট হচ্ছে মোমেন্টামটা প্রথমে বার করা, সেটা যেমন সিস্টেম হবে তার সেই অনুযায়ী বার করতে হবে। তারপর মোমেন্টাম থেকে এনার্জিটা ক্লাসিক্যালি একবার বার করা আর রিলেটিভিস্টিক্যালি একবার বার করা। যদি দুটো কাছাকাছি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সেটা অনেকটা ডিফারেন্ট হয় তখন কিন্তু রিলেটিভিস্টিক এফেক্টস উইল বি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আচ্ছা, একটা একটা পার্ট ধরেই করি, তাহলে এটা যখন ফার্স্ট পার্ট এটাকে আমরা আগে সলভ করি। তাহলে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে আই নিড টু ফাইন্ড আউট এপসাইলন এফ। এপসাইলন এফ বার করার জন্য আই নিড টু ফাইন্ড আউট পিএফ। পিএফ অর্থাৎ ফার্মি মোমেন্টাম। ফার্মি মোমেন্টাম কি করে পাবো? এগুলো সবই হচ্ছে প্রিভিয়াস রেজাল্ট ইউজ করবো এখন, তো ওই জন্যই বলছিলাম যে যতটা পড়ানো হচ্ছে ততটা খুব ভালোভাবে বোঝাটা জরুরি। আচ্ছা, অ্যাকর্ডিং টু আওয়ার previous results we know that PFQ is 3n by 4 pi g
h কিউব, g হচ্ছে স্পিন ডিজেনারেসি, ঠিক আছে, যেটা ইলেকট্রনের ক্ষেত্রে 2। এটাকেই একটু অন্য ভার্সনে আগে পড়েছিলি যে kf কিউব ইজ ইকুয়াল টু 3 পাই স্কোয়ার n, দুটো একই জিনিস, একটাকে এটাতে একটাকে অন্যটাতে কনভার্ট করলে সেটা দেখতে পাবি। যাই হোক, তাহলে এই ব্যাপারটা এবার এখানে বের করার জন্য জিটা তো জি ইকুয়াল টু 2, ঠিক আছে, বাকি সব কিছু ভ্যালু আমরা জানি। আমার দরকার এনটা। এন হচ্ছে কি, concentration of electrons, n by v। আচ্ছা, এবার v হচ্ছে তাহলে ভলিউম অফ দ্য এন্টায়ার স্টার, আর nটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য এন্টায়ার স্টার। তো আমাকে কি কি দিয়ে দিয়েছে, টোটাল মাস দিয়ে দিয়েছে এবং ডেন্সিটি দিয়ে দিয়েছে। সুতরাং ভলিউমটা ক্যান বি ডিটারমাইন্ড বাই ইউজিং v equal to m by rho। রেজাল্ট 1। আচ্ছা, এরপর বের করতে হবে ক্যাপিটাল এন। আচ্ছা, ক্যাপিটাল এন যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য স্টার হয়, তাহলে যেটা একটা ভাবার সেটা হচ্ছে যে স্টার ইজ মেড আপ অফ হিলিয়াম, হিলিয়াম হুইচ ইজ 2 হিলিয়াম 4, এটা আবার আয়োনাইজড। যাই হোক, তাহলে মোদ্দা কথাটা হচ্ছে যে ফর এভরি 2 ফ্রি ইলেকট্রনস, সবকটা হিলিয়াম আয়নে মানে সবকটা হিলিয়াম অ্যাটমে যেহেতু আয়োনাইজড, বিকজ অ্যাট 10⁻7 কেলভিন কোনো হিলিয়াম অ্যাটমই আয়োনাইজড না হয়ে বসে থাকতে পারবে না। সো অল হিলিয়াম অ্যাটমস আর আয়োনাইজড। তার মানে এই মুহূর্তে স্টারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন গ্যাস আছে এবং হিলিয়াম আয়নস আছে। হিলিয়াম আয়নস অর্থাৎ দ্য নিউক্লিয়নস অনলি। তো ফর এভরি 2 ফ্রি ইলেকট্রনস there are 4 নিউক্লিয়নস, দুটো প্রোটন দুটো নিউট্রন, ঠিক আছে। তাহলে নাও if total number of electrons in the star is n, তাহলে total number of নিউক্লিয়নস ইন দ্য স্টার কত হওয়া উচিত, জাস্ট দ্য ডাবল, দুটোর জন্য 4টে থাকে, তাহলে n হলে 2n হবে। therefore টোটাল মাস অফ দ্য স্টার সেটা তাহলে হওয়া উচিত n ইন্টু me প্লাস 2n ইন্টু mn, এবং this is approximately equal to 2n into mn because নিউক্লিয়নের মাস ইলেকট্রনের মাসের থেকে অনেক বেশি। hence capital N is m by 2mn। result number 2। তাহলে যেটা আমার দরকার ছিল, এই যে ইলেকট্রন কনসেন্ট্রেশন দরকার ছিল n by v, তো সেটা আমরা এবার যদি বসিয়ে দিই
approximately this is equal to m by 2mn by m by rho. So rho by 2mn. ব্যাস, এবার তো সব নোন কোয়ান্টিটি হয়ে গেল, কারণ ডেন্সিটি আমাদের বলে দিয়েছে আর নিউক্লিয়নের মাস আমরা জানি। তাহলে পুটিং rho equal to 10 to the power 10 kg per meter cube এবং mn (1.67 into 10 to the power minus 27 kg) এই দুটো ভ্যালুকে যদি ওখানে পুট করা হয় তাহলে ইলেকট্রন কনসেন্ট্রেশন will be 3 into 10 to the power 36 electrons per meter cube. এই nটাকে this n will have to be substituted here. তাহলে g equal to 2 আর nটাকে এখানে বসাবো, বাকি সমস্ত ভ্যালু বসাতে হবে। বসালে what we will get is the Fermi momentum will be approximately equal to 5 into 10 to the power minus 22 kg meter per second. এই ইউনিটটা ভালো, SI ইউনিট, কিন্তু যেহেতু আমরা রিলেটিভিস্টিক ডোমেন অবশ্য এখনো প্রুভড নয়, কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে ব্যাপারটা রিলেটিভিস্টিক ডোমেনে যেতে পারে। দেয়ারফোর আমরা আমাদের সমস্ত রেজাল্টকেই এক্সপ্রেস করার চেষ্টা করব ইলেকট্রন ভোল্ট বাই ইভি বাই সি। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে, কেননা এনার্জির ডাইমেনশন আর মোমেন্টাম ইনটু স্পিড অফ লাইট পিসির ডাইমেনশন এটা তো সেম, ডাইমেনশনটা বলছি জাস্ট। ইভি বাই সি এই ইউনিটে করলে পরের ক্যালকুলেশনগুলো করতে সুবিধা হবে। সো ইফ উই কনভার্ট পিএফ ইনটু ইভি বাই সি ইউনিট তাহলে এই জিনিসটা আসবে 0.9 MEV বাই সি। প্রথমে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে, তারপর নিচে সি দিয়ে ভাগ করে উপরে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার ফার্মি মোমেন্টাম। Fermi momentum of the electron gas. In the star. আচ্ছা, তাহলে এরপরে ওইটা দেখতে হবে যে রিলেটিভিস্টিক এফেক্টটা ইম্পর্টেন্ট কিনা, কেননা আমরা যে এবার এখান থেকে যে এপসাইলন এফটা বার করবো, তাহলে সেটা তো কোনটা ধরবো, মানে রিলেটিভিস্টিক না নন রিলেটিভিস্টিক, সেটা যেহেতু আমাকে দেখতে হবে। তাহলে এরপর আমাকে এই পিএফটাকে ইউজ করে এপসাইলন এফ বার করতে হবে, একবার এইভাবে আর একবার এইভাবে। প্রথমে নন রিলেটিভিস্টিকটা করি। Epsilon f equal to pf square by 2m. আচ্ছা, pf আমাদের এসেছে 0.9, pf square, so 9 নং 81 0.81 MEV square by c square. আচ্ছা, নিচে 2m, mass of electron in EV unit, it is 0.51 MEV by c square. ঠিক আছে, মানে ইলেকট্রনের রেস্ট এনার্জি অ্যাকচুয়ালি 0.51 MEV।
rest energy of electron. তো 2 into 0.51 আর এপাশে হচ্ছে MeV by c square. So it is 0. ক্যালকুলেশন করলে আসবে 0.79 MeV. এটা হচ্ছে কি নন রিলেটিভিস্টিক রেজাল্ট। এবার এই ক্যালকুলেশনটাই করব, EF বার করব ইউজিং রিলেটিভিস্টিক রেজাল্টস। Epsilon F PF square C square M square C to the power 4 minus MC square 0.81 0.51 square minus 0.51. দেখ ডাইরেক্ট 0.51 স্কোয়ার এটা করতে পারছি কেননা মাস অফ ইলেকট্রনটা কি 0.51 MeV বাই c স্কোয়ার। এইটা থাকার জন্যই MC স্কোয়ারের জায়গায় ডাইরেক্ট 0.51টা পুট করতে পারলাম। ওই জন্যই বলছিলাম যে রিলেটিভিস্টিক ক্যালকুলেশনের ক্ষেত্রে EV বাই c স্কোয়ার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইউনিট। মানে মাসের ক্ষেত্রে EV বাই c স্কোয়ার এবং মোমেন্টামের ক্ষেত্রে হচ্ছে EV বাই c। আচ্ছা, তো এই অ্যান্সারটা কিসে আসবে? এটা MeV তে আসবে। এটা ইভালুয়েট করলে এটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 0.52 MeV। তাহলে দেখ যে রিলেটিভিস্টিক রেজাল্ট 0.52 MeV আর নন রিলেটিভিস্টিকটা 0.79 MeV। সো দিস ইজ আ ব্যাড অ্যাপ্রক্সিমেশন। নাও তার মানে রিলেটিভিস্টিক এফেক্টস আর ইম্পর্টেন্ট। ভালো কথা। সেকেন্ড যেটা ব্যাপার সেটা হলো তাহলে ফার্মি এনার্জি 0.52 MeV। আচ্ছা, এইবার আমার টেম্পারেচার কত আছে? 10 to the power 7 কেলভিন এবং বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু in terms of EV it is 8.62 into 10 to the power minus 5 EV by Kelvin। অতএব KT is 862 EV, approximately of the order of 1 keV। ঠিক আছে, 1 kilo electron volt, it is much smaller than epsilon F। Therefore it can be considered as a cold gas। তার মানে দাঁড়ালো যেটা ব্যাপার যে the system is cold relativistic Fermi gas। ওকে, তো ফার্স্ট পার্ট আই থিঙ্ক ফার্স্ট পার্ট ইজ সলভড। আচ্ছা, এবার নেক্সট
2 নম্বর কি বলেছে, শো দ্যাট the main contribution to the total pressure originates from ফ্রি ইলেকট্রনস, মানে ওই সিস্টেমের যা প্রেশারটা থাকবে সেই প্রেশারটা ফ্রি ইলেকট্রন যে প্রেশার এক্সার্ট করছে সেইটাই, হোয়াইল, কারণ গ্যাসের মানে যে গ্যাসটা আছে সেখানে তো দুটো জিনিস আছে, প্রথমত ফ্রি ইলেকট্রন গুলো আছে এবং দ্বিতীয়ত হিলিয়াম নিউক্লিয়াই গুলো আছে। তো দেখাতে হবে যে টোটাল যে প্রেশার সেটা মূলত ফ্রি ইলেকট্রনের জন্যই, while the contribution from nuclei is very small and negligible. তারপর show in particular that the helium nuclei may be considered as classical ideal gas. এইটা হচ্ছে সেই ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম। তাহলে এর আগেগুলো আমরা দেখলাম যে কখন কোল্ড বলা যাবে, তারপর দেখলাম কখন রিলেটিভিস্টিক বলা যাবে, এখন আমরা দেখতে চাইছি যে কখন ক্লাসিক্যাল বলা যাবে। প্রেসারের কন্ট্রিবিউশনটা তো একটা পার্ট আছেই, প্লাস হচ্ছে কখন ক্লাসিক্যাল বলা যাবে বা কখন কোয়ান্টাম বলা যাবে। কোয়ান্টাম এফেক্টস আর ইম্পর্টেন্ট। Will be important if n lambda q is of the order of 1. এটা আমরা রিসেন্টলি যা থিওরি পড়েছি সেই ল্যাঙ্গুয়েজে বললাম, আদারওয়াইজ আগে তোরা যেটা জানতি সেটার সঙ্গে এটা কিন্তু অ্যাকচুয়ালি একই। কারণ ল্যামডা আমি আগেই বলেছি যে ল্যামডা equal to h by root over 2 pi m kT। এই জিনিসটা যেটা আছে এটা বেসিক্যালি দা ব্রগলি ওয়েভলেন্থ, শুধু একটা পাই ফ্যাক্টরের একটু এদিক ওদিক আছে, আদারওয়াইজ দিস ইজ দা ব্রগলি ওয়েভলেন্থ। এবং n lambda cube of the order of 1 means lambda cube of the order of 1 by n অর্থাৎ v by ক্যাপিটাল N। ঠিক আছে, মানে হচ্ছে ভলিউম পার পার্টিকেল। একটা পার্টিকেল যতটা ভলিউম অকুপাই করে আছে অতটুকু ভলিউম, সেটা যদি একটা দা ব্রগলি ওয়েভলেন্থের ভলিউমের সাথে একই ধরনের হয় তাহলে কোয়ান্টাম এফেক্টস এর ইম্পর্টেন্ট। আর যদি n lambda q একের থেকে অনেক ছোট হয় তাহলে ইট ইজ ক্লাসিক্যাল।
তাহলে দেখাতে হবে এটা যে হিলিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে n ল্যামডা কিউব একের থেকে অনেক ছোট। সেটাতে আমরা পরে আসবো, আগে আমরা এই প্রেসারের ব্যাপারটা দেখি। ও আচ্ছা, প্রেসারের ব্যাপারটা দেখতে গেলে আবার ক্লাসিক্যাল কি কোয়ান্টাম সেটা আবার দেখতে হবে, তাহলে আমরা এই ব্যাপারটাই আগে দেখি। তাহলে ফর helium nucleus, lambda, value of lambda is h by root over 2 pi m kt। আচ্ছা, এবার কি কি জানি? T জানি 10 to the power 7 কেলভিন, m জানি হিলিয়াম নিউক্লিয়াসের মাস, নিউক্লিয়াসের মাস হচ্ছে 4 times mn, and mn is 4, 1.67, 10 to the power minus 27, এটা কিন্তু ইউনিটটা কেজি। বোলজম্যান কনস্ট্যান্ট কেটা, আর প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো যদি পুট করা যায় তাহলে রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি আসবে 247 FM। 1 FM is 10 to the power minus 15 meter। ঠিক আছে, আর নাম্বার ডেন্সিটি NHE। আচ্ছা, আমরা আগে দেখেছিলাম যে ফর 2 free electrons there are 4 নিউক্লিয়ন্স, অর্থাৎ 1 নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াস পিছু দুটো করে ফ্রি ইলেকট্রন, তাহলে যতগুলো ফ্রি ইলেকট্রন থাকবে, অর্থাৎ nটা ফ্রি ইলেকট্রন আছে, তাহলে নাম্বার অফ helium nucleus it must be n by 2, এবং concentration of free electrons যদি n হয় তাহলে n helium will have to be n by 2। এবার n এর ভ্যালু আমরা বের করেছিলাম, n এর ভ্যালু আমরা বের করেছিলাম 3 into 10 to the power 36 পার মিটার কিউব। তাহলে এইটা হচ্ছে n হিলিয়াম, আর উপরে আমরা বের করেছি ল্যামডা হিলিয়াম। সো n হিলিয়াম ল্যামডা হিলিয়াম কিউব। ঠিক আছে, n ল্যামডা কিউব। এই কোয়ান্টিটিটা যদি আমি বার করি তাহলে এটা আসবে 2.27 into 10 to the power minus 2, which is much smaller than 1, hence the nucleus gas, একটা তো free electron gas, the nucleus gas is after all classical gas। এই জিনিসটা যদি ইলেকট্রনের জন্য বার করতাম তাহলে দেখতাম যে ওটা কিন্তু ক্লাসিক্যাল গ্যাস নয়। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা যেহেতু ক্লাসিক্যাল গ্যাস, তাহলে ক্লাসিক্যাল গ্যাসের জন্য আমরা যা করি, প্রেসার বার করতে হবে। এখন আমাদের প্রেসার কন্ট্রিবিউশন জানতে চাচ্ছে, তাহলে উই নিড টু ফাইন্ড আউট প্রেসার ডিউ টু নিউক্লিয়াস অ্যান্ড প্রেসার ডিউ টু ইলেকট্রনস। ইলেকট্রনটা পরে আসবো। প্রেসার ডিউ টু নিউক্লিয়াস, যেহেতু এটা ক্লাসিক্যাল গ্যাস, তাহলে পিভি ইকুয়াল টু
RT মানে হচ্ছে NKT, PV equal to NKT or PV equal to NKT by V or PV equal to NKT. তাহলে pressure due to helium is helium concentration multiplied by KT. helium concentration আমরা জানি, টেম্পারেচারও জানি এবং বোলজম্যান কনস্ট্যান্টও জানি। এগুলোকে সব পুট করলে we will get 1.5 into 10 to the power minus 12 MeV by FM cube. এখানে ভলিউমটাকে FM কিউব হিসাবে দেখানো হয়েছে, ঠিক আছে। 1 FM is 10 to the power minus 15 মিটার। এটা গেল হিলিয়ামের জন্য। নাও what about the pressure of electrons? একটু লক্ষ্য করে দেখবে যে আমরা অলরেডি ওই জায়গাটাতে চলে এসেছি, যেটা হচ্ছে ডিজেনারেসি প্রেসার বলে একটা জিনিস হয়। কোনো এককালে তোদের বলেছিলাম যে যখন স্টারগুলো কলাপস করে, when the stars are actually collapsing, তখন অ্যাকচুয়ালি দুটো অপোজিং ফোর্স থাকে। there are two opposing forces. কি কি থাকে? একটা থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স, এখানেই আমরা আস্তে আস্তে আসবো একটু পরে। একটা থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা কি করে, ইট পুলস ইনওয়ার্ডস, সমস্ত মাসকে সবাইকে ভেতরের দিকে অ্যাট্রাক্ট করে। ইট ইজ অ্যাট্রাকটিভ ফোর্স, ইট পুলস ইনওয়ার্ডস। আরেকটা থাকে ডিজেনারেসি প্রেসার বা ফোর্স বললে ফোর্স, দ্যাট পুশেস আউটওয়ার্ডস। তাহলে এই দুটো কম্পিটিটিভ ফোর্স, ডিজেনারেসি আসলটাই বললাম না, ডিজেনারেসি প্রেসার দ্যাট পুশেস আউটওয়ার্ডস, এই ব্যাপারটা কিছুই না, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী তো ফার্মিগুলো তো মানে ইলেকট্রনগুলো তো সবাই একে অপরের ঘাড়ের উপর তো এসে পড়তে পারে না, ফলে গ্র্যাভিটেশনাল পুলটা ওই একটা পয়েন্ট এসে কলাপস করে গেল, এই ব্যাপারটা কিন্তু হয় না। এই জিনিসটাই মানে এটাকেই আমরা কিন্তু এখন এই মানে কোয়ালিটেটিভ জিনিসটাকে আমরা কিন্তু এখন ম্যাথমেটিক্যালি স্টাডি করছি, এবং এই যে আমরা বলছি যে এটা এরকম একটা স্টেপ ফাংশন, এটা বলার মানেই কিন্তু এইটা বলা, কারণ এই জিনিসটা স্টেপ ফাংশন এই কারণেই বিকজ অফ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। না হলে এখানে অকুপেন্সি প্রচুর হাই হতো, কিন্তু অকুপেন্সিটা অত হাই মানে অকুপেন্সিটা ওরকম হাই হয়ই না। অকুপেন্সি ইজ 1, কেননা একটা স্টেটে একটাই ইলেকট্রন থাকে, আর স্পিন ডিজেনারেসি ধরলে দুটো ইলেকট্রন থাকে, এবং এখানে 1 বলেই কিন্তু এই জিনিসটা এরকম ইট লুকস লাইক আ স্টেপ ফাংশন, না হলে এটা অন্যরকম হয়ে যেত। তো এই জিনিসটা যে গ্রাফিক্যালি আসলে ডিজেনারেসি প্রেসারের কথাই বলছে। যেহেতু এনার্জি লেভেল এলো একটা এনার্জি লেভেলে একটাই ইলেকট্রন থাকতে পারে, তাহলে সেই অনুযায়ী একটা মানে বেশি ভলিউম অকুপাই করারও একটা ব্যাপার চলে আসছে এনার্জেটিক্যালি আর কি। তো সেই ব্যাপারটাই এখানে হচ্ছে, এবং এই যে প্রেসার এক্সার্টেড বাই দ্য ইলেকট্রনস, দিস ইজ নাথিং বাট দ্য ডিজেনারেসি প্রেসার অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে সবকটা এনার্জি লেভেল কমপ্লিটলি ফিল্ড আপ, এবং ইট ইজ এ ডিজেনারেট গ্যাস, এবং ইলেকট্রনগুলোকে চাপ দিয়ে তুই কখনোই লোয়েস্ট এনার্জি লেভেলে পাঠাতে পারবি না। এই যে পাঠাতে পারছিস না, তার মানে ইলেকট্রনগুলো তোর উপরে একটা প্রেসার এক্সার্ট করছে, তোকে বাধা দিচ্ছে, দ্যাট ইজ দ্য ডিজেনারেসি প্রেসার অনলি। এবং আমরা যে কোল্ড রিলেটিভিস্টিক ফার্মি গ্যাসের যে প্রেসার বার করলাম, এওয়াই বিওয়াই এ সমস্ত বার করে, সেটা আমরা অ্যাকচুয়ালি ওইটাই করলাম। উই ট্রাই টু এস্টিমেট দ্য ডিজেনারেসি প্রেসার ডিউ টু আ কোল্ড রিলেটিভিস্টিক ফার্মি গ্যাস, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন এই প্রেসার অফ ইলেকট্রনস এটাই বার করতে চাইছি, এবং
আমরা জাস্ট আগের দিন এই সিস্টেমেরই ক্যালকুলেশনটা করেছি যে কোল্ড রিলেটিভিস্টিক ফার্মি গ্যাস হলে তখন ব্যাপারটা কি হবে। সো জাস্ট আ মিনিট। এবং কোল্ড রিলেটিভিস্টিক ফার্মি গ্যাসের জন্য the pressure is G pi m to the power 4 C to the power 5 by 6h cube A YF, যেখানে YF ছিল PF by MC। এটা কিন্তু ইলেকট্রনের জন্য। তাহলে এইখানে যখন আমি এই কাজটা করব তখন আমি MC equal to বসাবো 0.51 MeV by C, আর PF এটা তো আগেই বের করেছি, it is 0.9 MeV by C। তাহলে YF is 0.9 by 0.51 which is approximately 2। এবার a টা তো একটা ফাংশন ছিল, a was a function of YF, তাহলে a2, এবার এর একটা অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন ছিল, একটা বড়সড় দেখতে এক্সপ্রেশন, সেখানে যদি 2 টাকে বসাই তাহলে a2 is close to 26.7। শেয়ারিং কি করে বন্ধ হয়ে গেল? হ্যাঁ, তো A2 হচ্ছে 26.7 আর জিটা তো স্পিন ডিজেনারেসি 2, বাকি সবগুলোই আমরা জানি। তাহলে এই সবগুলো পুট করলে প্রেশার ডিউ টু ইলেকট্রন সেটা আসবে অফ দি অর্ডার অফ 10 to the power -9 MeV by FM cube। তাহলে প্রেশার ডিউ টু ইলেকট্রন 10 to the power -9, pressure due to helium is 10 to the power -12। অতএব clearly contribution of helium is very small compared to the contribution of electrons। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের গ্যাসটা হচ্ছে বেসিক্যালি ক্লাসিক্যাল গ্যাস, ইলেকট্রনের গ্যাসটা তো সেটা নয়, এবং ইলেকট্রনের গ্যাসের প্রেশার কন্ট্রিবিউশন ইজ মাচ লার্জার, ইট ইজ লার্জার বাই অ্যান অর্ডার অফ 10 কিউ, এটা 10 to the power -10, 10 to the power -12। ঠিক আছে, আচ্ছা, নাও নেক্সট কোয়েশ্চেন, এটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট। ক্যালকুলেট the equilibrium radius of a white dwarf under the assumption that in equilibrium
the pressure of electrons just balances the gravitational pressure. Just exactly যে জিনিসটা বলছিলাম যে there are two opposing forces, একটা ডিজেনারেসি প্রেশার বা প্রেশার অফ ইলেকট্রনস, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল। এই দুটোর মধ্যে ব্যালেন্সের ফলেই ইকুইলিব্রিয়াম হয়, এবং কোথায় গিয়ে ব্যালেন্সটা দাঁড়াবে সেইটার উপরেই ডিপেন্ড করে যে এটা হোয়াইট ডোয়ার্ফ হবে বা ব্ল্যাক হোল হবে বা নিউট্রন স্টার হবে বা কি হবে। এটা পুরোটাই কিন্তু একটার সঙ্গে আরেকটা ডিফারেন্স বলতে জাস্ট দ্য ইকুইলিব্রিয়াম রেডিয়াস। এবং ব্ল্যাক হোলের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম রেডিয়াসটা মানে এতটাই ছোট, মানে সেখানে সেই ইভেন্ট হরাইজন, সোয়ারস্টাইল রেডিয়াস ইত্যাদি ব্যাপারগুলো চলে আসে। ঠিক আছে, তো স্টারটা আলটিমেটলি কোন স্টেজে যাবে বা ওটাকে কি বলা হবে, দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য ইকুইলিব্রিয়াম রেডিয়াস। এবং ইকুইলিব্রিয়াম রেডিয়াসটা কত হবে, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই, মানে ডিটারমাইন্ড when degeneracy pressure of electrons is just equal to the gravitational pressure. ঠিক আছে, আচ্ছা এটা হলো আর কি কি করতে বলে দিয়েছে, কি কি নেগলেক্ট করতে বলেছে। নেগলেক্ট the radial change of density and pressure এবং show that there is a relationship between the mass of the star and its radius. Mass of the star is a function of the radius. একটা ইকুইলিব্রিয়াম রেডিয়াস বেরোলো, এরপর আমরা দেখাবো যে ওই স্টারের মাস এবং ওই ইকুইলিব্রিয়াম রেডিয়াসের মধ্যে একটা রিলেশনশিপ আছে। And investigate the limits of this relation. এটা থার্ড কোশ্চেন। আর ফোর্থ কোশ্চেনটা জাস্ট এটা একটা এক্সটেনশন, তাই এটাও একসঙ্গে লিখে দিই। হোয়াট হ্যাপেন্স if the mass of the star is 10 to 20 times larger. এটা হচ্ছে সেই ব্যাপারটা, মানে মাসের সঙ্গে রেডিয়াসের রিলেশনশিপটা পেয়ে যাওয়ার পর আমরা মাসের লিমিটগুলোকে দেখবো যে এর থেকে যদি অনেক বেশি মাস হতো তখন ব্যাপারটা কি হতো, এবং তখন আমরা সেই চন্দ্রশেখরস লিমিট বা ব্ল্যাক হোল কখন হয় সেই ব্যাপারগুলো আমরা তারপরে দেখবো। ঠিক আছে, মানে আলটিমেটলি ফার্মি গ্যাস নিয়ে স্টাডি করতে করতেই ব্ল্যাক হোলে পৌঁছাবো, কিন্তু ব্ল্যাক হোল কিন্তু ইট ইজ এ সিঙ্গুলারিটি ইন স্পেস টাইম। মানে ম্যাটার নিয়ে স্টাডি করতে করতে কিরকম একটা অদ্ভুত স্পেস টাইম সিঙ্গুলারিটিতে আমরা পৌঁছাবো আর কি। হোয়াটএভার, রিলেটিভিস্টিক লিমিটে সবকিছুই আলাদা, অন্যরকম। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ওই প্রেশারটা বার করতে হবে। নট দ্যাট মাচ ডিফিকাল্ট। প্রথমত দুটো অপোজিং ফোর্স,
তো ধরা যাক ইফ আ গ্যাস expands by a volume dV while মানে while ঠিক নয়, against pressure P। তাহলে এনার্জি গেন is minus P dV। ঠিক আছে, এবার এই প্রেসার যেটা, এটা হচ্ছে যেই প্রেসারটা আমরা ক্যালকুলেট করেছিলাম, এটা কিন্তু সেই প্রেসার, মানে ইলেকট্রনের যেটা ডিজেনারেসি প্রেসার, এটা সেই প্রেসার। এবং দিস pressure depends on a YF. YF is equal to PF by MC. So pressure depends on Fermi momentum. এবং Fermi momentum PF depends in turn on electron concentration অর্থাৎ on volume অর্থাৎ the radius of the star। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। যে প্রেসারের এগেনস্টে ভলিউম ইনক্রিজ হচ্ছে, সেটা তো আমরা ভলিউম ডিভিটা বসাবো, ঠিক আছে, কিন্তু যে প্রেসারের এগেনস্টে হচ্ছে বা ডিজেনারেসি প্রেসার, that degeneracy pressure depends on the Fermi momentum এবং Fermi momentum depends on the radius of the star। সুতরাং এই পিটার ব্র্যাকেটের মধ্যে আটটাকে ঢোকাই। আচ্ছা, এইবার ভলিউম এলিমেন্ট তো 4 পাই আর স্কোয়ার dr। এটা গেল এনার্জি গেন ডিউ টু ডিজেনারেসি প্রেসার। আচ্ছা, এরপর আসি গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে। দ্য গ্র্যাভিটেশনাল পুল। আচ্ছা, এখানটা মাইনাস কেন হয়েছে এটা বুঝতে পারছিস তো? কেননা এখানে তো প্রেসারের এগেনস্টে ভলিউম ইনক্রিজ করেনি, এটা প্রেসারের দিকেই ভলিউম ইনক্রিজ করেছে, কেননা ডিজেনারেসি প্রেসার ইজ অ্যাক্টিং আউটওয়ার্ডস। ফলে ডিজেনারেসি প্রেসারের ফলেই যদি সিস্টেমের ভলিউম বেড়ে থাকে, তাহলে এনার্জি চেঞ্জ মাস্ট বি নেগেটিভ আর কি। মানে প্রেসারের এগেনস্টে ভলিউম ইনক্রিজ করলে তখন তো এটা পজিটিভ হতো, কিন্তু প্রেসারের দিকেই ভলিউমটা ইনক্রিজ করেছে। সো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। হেন্স দ্য মাইনাস সাইন বা এনার্জি লস। অ্যাকচুয়ালি সিস্টেম নিজেই নিজের এনার্জি লস করছে। ওয়েল, তারপর হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল। এখানে যেটা মনে করার সেটা হচ্ছে সেলফ, কি জানি বলতো ওটাকে, গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি, এরকম একটা জিনিস নিশ্চয়ই মনে আছে। বলতো গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি কাকে বলে, মনে আছে? হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি অফ এনি অবজেক্ট? কারণ মনে থাকলে একটু বল।
মনে নেই। গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি হচ্ছে যে একটা স্ফিয়ার আছে অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর, কিন্তু স্ফিয়ারটা তো স্টেপ বাই স্টেপ তৈরি হয়েছে। প্রথমে একটা ছোট স্ফিয়ার ছিল, একদম শুরুতে একটা পয়েন্ট মাস ছিল, তারপর ইনফিনিটি থেকে ডিএম অ্যামাউন্ট অফ মাস এটার উপরে অ্যাকুমুলেট হলো, ইনফিনিটি থেকে আরো মাস অ্যাকুমুলেট হলো, আরো মাস অ্যাকুমুলেট হলো, আরো অ্যাকুমুলেট হলো, এরকম করে করে আলটিমেটলি আমার পডোস্ফিয়ারটা তৈরি হয়েছে। এই প্রতিটা পদক্ষেপে এই যে ইনফিনিটি থেকে মাস এটার উপর অ্যাকুমুলেট হলো, এখানে একটা ওয়ার্ক ডান ছিল। টোটাল ওয়ার্ক ডান ইজ গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি, এবং ফর আ স্ফিয়ার অফ মাস m and radius r, the gravitational self energy is -3/5। এই এনার্জিটা স্ফিয়ারের মধ্যে স্টোরড অবস্থায় থাকে। The total work done in making up the sphere is stored inside the sphere. -3/5 gm²/r, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। এখানে 3/5 যেটা আছে, এটা কেন 3/5 না লিখে আলফা লিখবো, কেননা এটা তো আলটিমেটলি মানে এখানে কি, এখানে একটা স্ফিয়ার অফ ইউনিফর্ম ডেন্সিটি এরকম আমরা ধরে নিয়েছি, কিন্তু এই স্টারের মধ্যে প্রথমত ডেন্সিটি ইউনিফর্ম না হতে পারে, প্লাস যেটা হতে পারে সেটা হচ্ছে যে বেসিক্যালি তো একটা প্লাজমা, ঠিক আছে, মানে অজস্র হিলিয়াম আয়ন ছোটাছুটি করছে, 10⁷ কেলভিন, ইটস কোয়াইট হিউজ। তো হিলিয়াম আয়ন ছোটাছুটি করছে, ইলেকট্রন ছোটাছুটি করছে, বেসিক্যালি একটা প্লাজমা। তো প্লাজমার ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি 3/5 না, নট নেসেসারিলি এটা 3/5ই হবে। তো এই ফ্যাক্টরটা চেঞ্জ হতে পারে। ইটস মানে ফ্লুইড অফ মুভিং চার্জড পার্টিকেলস, এবং সেখানে রিলেটিভিস্টিক লিমিটে মুভ করছে, তো ব্যাপারটা 3/5 নট নেসেসারিলি, কিন্তু gm²/r এই ডিপেন্ডেন্সটা তো একই থাকবে। এবং ইট ইজ আ স্ফিয়ার, মানে আমরা একটা অ্যাজাম্পশন ছিল একদম প্রথমেই যে ইট ইজ আ স্ফিয়ার অফ গ্যাস। তো -α gm²/r, এটা কি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি। তো একটু আগে কি দেখলাম, ডিভি ভলিউম ইনক্রিজ করার জন্য এনার্জি চেঞ্জ এইটা হচ্ছে, আবার ওই ডিভি ভলিউম ইনক্রিজ করার ক্ষেত্রে চেঞ্জ অফ গ্র্যাভিটেশনাল সেলফ এনার্জি, gravitational self energy is a function of r, এইটা মানে ডিভি ভলিউম মানে হচ্ছে ডিআর রেডিয়াস ইনক্রিজ। তো ডিআর রেডিয়াস ইনক্রিজ করার জন্য ডিজেনারেসি প্রেসার রিলেটেড এনার্জি চেঞ্জ হচ্ছে ওইটা যেটা আগে বেরোলো, আর গ্র্যাভিটেশনাল ফোর্স রিলেটেড যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে আলফা gm²/r²dr। তাহলে টোটাল যে এনার্জি চেঞ্জ, আচ্ছা পয়েন্ট টু বি নোটেড যে দিস ইজ পজিটিভ, কেননা এটা গ্র্যাভিটেশনাল পুল ছিল, ভেতরে টান ছিল, তার এগেনস্টে রেডিয়াসের ইনক্রিজ হয়েছে, সো দিস ইজ পজিটিভ। ওকে, তাহলে টোটাল চেঞ্জ অফ এনার্জি ইজ আলফা gm²/r²dr মাইনাস pr 4πr²dr। এইবার free energy of the system F = E - Ts
যেহেতু আমরা এটাকে কোল্ড গ্যাস ধরতে পারি, সুতরাং T approximately 0 কেলভিন এই ক্ষেত্রে ধরতে পারি for the system we are working with. So F is almost equal to energy. এখন under equilibrium free energy must have a minima. Equilibrium মানে হচ্ছে free energy minima. তো dF equal to 0. That means dE equal to 0. This is dE. ঠিক আছে, F টা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি আর E টা হচ্ছে ইন্টারনাল এনার্জি। Therefore, alpha gm square by r square dr minus pr 4 by r square dr equal to 0, or pr is equal to alpha by 4 pi gm square by r to the power 4. তাহলে this is your, what is it, equilibrium pressure as a function of radius r of the system. এবার এটা কি ছিল? এটা ছিল প্রেসার ডিউ টু ইলেকট্রন। প্রেসার কন্ট্রিবিউশন হিলিয়াম নিউক্লিয়াসের খুবই কম, বেশিরভাগটাই ইলেকট্রনের জন্য, এবং তার একটা এক্সপ্রেশন আমরা অলরেডি বার করে ফেলেছি। হোয়ার ইজ ইট? এইটা, এটা তো ফাইনাল রেজাল্টটা, এটা তখন আমরা ইউজ করব না। এটা হচ্ছে প্রেসার এক্সপ্রেশন। তো এইটাকে এখন যদি আমি ওই রিলেশনের মধ্যে পুট করি, মানে এই যেটা পেয়েছি PR is alpha by 4 by gm square by r to the power 4, আর PR equal to হচ্ছে এইটা g by m to the power 4 c to the power 5 by 6h cube a as a function of yf. yf is equal to pf by mc. pf is ওইটা, pf আবার আগে বের করেছি যে pf cube is equal to what is it, 3n by 4 pi g h cube, right? তো এইটা যদি আমি ওইখানে পুট করি তাহলে it becomes, আমি ayf টাকে বাদিকে লিখছি, so a which is a function of 9 pi m by 8 নিউক্লিয়নের মাস পুরো জিনিসটার হোল কিউব h কাট c by mc স্কয়ার into 1 by r। এটা বুঝতেই পাচ্ছিস যে একটা বিশেষ ভাবে লেখা হয়েছে এটা, তো মানে অনেকগুলো জিনিসকে একসঙ্গে কম্পাইল করে লেখা হয়েছে। a function of yf is pf by mc, pf is given by that relation। ঠিক আছে, তো এটা তোরা যখন নিজেরা বসাবি তখন এক্স্যাক্টলি এই ভার্সন নাও আসতে পারে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা এটাই আসবে। তো a is a function of this, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন নয়, a is a function of this
দিস ইজ ইকুয়াল টু দিয়ে বাকি পুরো ব্যাপারটা রাইট হ্যান্ড সাইডে 6 পাই আলফা h কাট c m e c স্কোয়ার 1 by r whole cube 1 by m e c স্কোয়ার gm স্কোয়ার by r। এই হচ্ছে আমার দাঁড়ালো, এবং ব্যাপারটা অ্যাকচুয়ালি মানে এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু আছে। এই ইকুয়েশনের মধ্যে গ্র্যাভিটেশন আছে, এই ইকুয়েশনের মধ্যে রিলেটিভিটি আছে, এবং এই ইকুয়েশনের মধ্যে কোয়ান্টাম মেকানিক্সও আছে, বিকজ উই হ্যাভ দিস h কাট। ডেঞ্জারাস ইকুয়েশন, অ্যাস্ট্রোফিজিক্সে গিয়ে সবকিছু মার্জড। ওকে, তো দুঃখের বিষয় হচ্ছে যে এই ইকুয়েশনটা মানে এই ভার্সনে রেখে আর কি, মানে এখানে তো অনেক কিছুর সঙ্গে অনেক কিছুকে রিলেট করা হচ্ছে, তো সমস্যা হচ্ছে যে এটাকে যদি সলভ করতাম তাহলে আমরা পেতাম মাস অ্যাজ এ ফাংশন অফ আর বা আর অ্যাজ এ ফাংশন অফ মাস। হিয়ার উই হ্যাভ রেডিয়াস অ্যান্ড দ্য মাস। কিসের জন্য? ফর দ্য equilibrium radius of the white dwarf. ওকে, কিন্তু এটাকে মানে এক্স্যাক্টলি এমআর বা আরএম এর জন্য এটাকে এক্স্যাক্টলি অ্যানালিটিক্যালি সলভ করা যায় না। তাহলে যাদেরকে অ্যানালিটিক্যালি সলভ করা যায় না তাদের জন্য আমাকে সেই লিমিটিং কেস নিতে হবে। লিমিটিং কেস অর্থাৎ এর যে আর্গুমেন্টটা আছে আর কি, এটা তো বেসিক্যালি ওয়াইএফ। তো লিমিটিং কেস হচ্ছে আইদার ওয়াইএফ মাছ মাছ স্মলার দেন 1, আর একটা লিমিটিং কেস হচ্ছে ওয়াইএফ মাছ মাছ গ্রেটার দেন 1। ওয়াইএফ মাছ মাছ স্মলার দেন 1 বা পিএফ বাই এমসি মাছ মাছ স্মলার দেন 1 মিনস ক্লাসিক্যাল কেস। ক্লাসিক্যাল কেস দেখে আমার কোনো লাভ নেই, যদিও রেজাল্ট আমরা চেক করতেই পারি, সেটা আলাদা বিষয়। তো ক্লাসিক্যাল কেসও দেখে আমার লাভ নেই, আমার লাভ হচ্ছে এইটা দেখে, দ্য রিলেটিভিস্টিক কেস, অর্থাৎ ওয়াইএফ মাছ মাছ বিগার দেন 1 বা পিএফ বাই এমসি মাছ মাছ বিগার দেন 1। তা ওয়াইএফ যখন মাছ মাছ বিগার দেন 1 তখন এটা নিশ্চয়ই মনে পড়বে আমাদের যেটা প্রেসার ছিল, আবার আগের জায়গায় আসি, প্রেসারটা ছিল জি পাই m to the power 4 c to the power 5 by 6h cube AYF। y যদি একের থেকে খুব বড় হয় তাহলে AYF is 2y to the power 4 minus 2y square plus 3 ln 2y। প্রথম দুটো টার্ম যদি আমরা রিটেন করি, 2y to the power 4 minus 2y square, then এই YF AYF is this, এই ব্যাপারটাকে অর্থাৎ 2y to the power 4 minus 2y square এটাকে এইটার জায়গায় বসাতে হবে, এটার জায়গায় this is equal to 2yf to the power 4 minus 2yf square equal to this। তাহলে কি হচ্ছে জিনিসটা, 2
pf by mc whole to the power 4 minus 2 pf by mc whole square 6 pi alpha h cut c by mc square 1 by r cube 1 by mc square gm square by r এবং pf is equal to Fermi momentum. pf is equal to 3n by 4 pi gv h cube. ঠিক আছে, তো এই ব্যাপারটাকে এটার মধ্যে পুট করে এটাকে অ্যানালিটিক্যালি সলভ করা, আই থিঙ্ক, এটা আমি এখনো নিজে করে দেখিনি, তবে এটা অ্যানালিটিক্যালি সলভ করা আমার মনে হয় একটু ডিফিকাল্ট হবে, তবে এটা একবার ট্রাই করে দেখতে হবে। আমি রেজাল্ট আপাতত বলছি, মাঝের ক্যালকুলেশনটা একটু ট্রাই করে দেখতে হবে, তবে অ্যানালিটিক্যালি হাতে করে সলভ করা মানে একদম উইদাউট ইউজিং এনি সর্ট অফ প্রোগ্রামিং এটা সলভ করা যাবে কিনা আমার একটু সন্দেহ আছে। যাই হোক, এটা সলভ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সলভিং ইট ফর দ্য রেডিয়াস, আমরা যেটা পাবো সেটা হচ্ছে অত্যন্ত খারাপ একটা এক্সপ্রেশন, যেখানে আরো বাজে দেখতে হতো, কিন্তু এখানে একটা এম নট ঢোকানো হয়েছে, একটা প্যারামিটারকে এম নট ধরে নেওয়া হয়েছে। 9 by 64 3 pi by alpha cube half h cut c by g mn square power 3 by 2 mn, এইটা ধরা হয়েছে বলে এটা তাও একটুখানি ভালো দেখতে হয়েছে আর কি। তো এই যেটা, so what we are getting is we have obtained an expression for radius of a white dwarf, বিশাল কাজ করে ফেলেছি, radius of a white dwarf as a function of mass, এবং এখানে একটা m naught ঢুকেছে, m naught টা বেসিক্যালি একটা প্যারামিটার। Now what are the physical implications of this result? কিছু কিছু জিনিস যেমন আমরা চোখে দেখেই বলতে পারি, যেমন m by m naught, ঠিক আছে, তো m naught যদি লেস দেন m হয় তাহলে m by m naught is greater than 1. If it is greater than 1, then this term becomes negative এবং তখন there is no solution for r, তাহলে কোনো ইকুইলিব্রিয়াম রেডিয়াস পাওয়াই যাবে না। তাহলে m naught তো একটা প্যারামিটার, m naught একটা প্যারামিটার, এই প্যারামিটারের থেকে যদি স্টারের মাসটা বেশি হয়ে যায় তাহলে হোয়াইট ডোয়ার্ফের জন্য কোনো ইকুইলিব্রিয়াম রেডিয়াস পাওয়াই যাবে না। এবার এই ধরনের আরো কিছু স্টাডি করে স্টারের লাস্ট ফেজ সম্পর্কে অনেক রকম ইনফরমেশন পাওয়া যাবে, যেখান থেকে ওই কোশ্চেনটারও অ্যান্সার পাওয়া যাবে যে যদি আরো 10-20 গুণ বেশি মাস হতো তাহলে কি হতো, আর ব্ল্যাক হোলটা কোন লিমিটে গিয়ে হয়, এবং চন্দ্রশেখরস লিমিট। এই পার্টগুলো আমরা পরের দিন করব। আপাতত এইগুলো যা বললাম সেটা একবার অবশ্যই নিজেকে এখন পড়তে হবে, নাহলে তো সব মাথা থেকে বেরিয়ে যাবে। সেগুলো একটু ভালো করে পুরোটা স্টাডি করবি, আমি নেক্সট ক্লাসটা আবার সোমবার নেব। আচ্ছা, ভালো করে স্টাডি করবি, প্লাস এই সলিউশনটা আসছে কিনা নিজেরা করে, অবশ্যই এখানে অনেক অ্যাপ্রক্সিমেশন ইউজ করেছে, তারপরেও এটা এতটা খারাপ দেখতে থেকে গেছে। যাই হোক, হোয়াট এভার, এই সলিউশনটা আসছে কিনা ওটা নিজেরা একটু ট্রাই করে দেখিস, ঠিক আছে। মিনওয়াইল আমার যদি হয়ে যায় ক্যালকুলেশনটা তাহলে আমি পাঠিয়ে দেবো।
ঠিক আছে, ওকে।